সুপ্রিয় বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের বন্ধু অ্যাডভোকেট আসিফ রেজা আনসারি। আজ আমি সাংবিধানিক কতগুলো বিষয় নিয়ে কথা বলবো। একই সঙ্গে আপনারা জানেন 272 জন দেশের বিশিষ্ট মানুষ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চিঠি লিখেছে। সেই চিঠির প্রসঙ্গেও দু একটি কথা বলতে চাই। আমাদের সংবিধানের 324 থেকে শুরু করে 329 নম্বর ধারা পর্যন্ত দেশের নির্বাচন কমিশনের কাজ, কিভাবে সেটি গঠিত হবে, তাদের কর্মী সংখ্যা কতজন থাকবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, ভোট করাতে গিয়ে যদি কোনো নতুন আইনের প্রয়োজন হয় কিংবা এলাকা পুনর্বিন্যাস করতে হয়, সেটি কিভাবে হবে সে সম্পর্কেও ব্যাখ্যা করা আছে 329 এবং 327 নম্বর ধারায়। যাই হোক, আপনারা জানেন দেশের তথাকথিত বুদ্ধিজীবী চিঠি লিখেছেন রাহুল গান্ধীকে। তারা এই খোলা চিঠিতে বলেছেন, রাহুল গান্ধী দেশের নির্বাচন কমিশন সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছেন তা ভিত্তিহীন। এদিকে রাহুল গান্ধী তার বেশ কয়েকটি সেমিনারের মাধ্যমে তিনি প্রেজেন্টেশন দিয়েছেন। সেখানে নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি তথ্য এবং পরিসংখ্যানের মাধ্যমে বুঝিয়েছেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না। স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে তাই প্রশ্নচিহ্ন কিন্তু থাকছেই। ভোট চুরি নিয়েও তিনি একটি তথ্য তুলে ধরেছেন। সরব হয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী নির্বাচন কমিশনের এই সমস্ত কাজকর্ম তুলে ধরতে গিয়ে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি তথ্য এবং পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছেন যে দেশের নির্বাচন কমিশন স্বচ্ছতা এবং নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। এর প্রতিবাদে দেশের তথাকথিত বুদ্ধিজীবী প্রায় 272 জন মানুষ খোলা চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। তারা অভিযোগ করেছেন যে রাহুল গান্ধী যা কিছু বলছেন তা ভিত্তিহীন। এই 272 জনের মধ্যে রয়েছেন প্রায় 6 জন অবসরপ্রাপ্ত বিচারপতি, যারা কেউ হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, এবং 123 জন আইএএস এবং আইপিএস অফিসার যারা রিটায়ার্ড করেছেন। একই সঙ্গে 14 জন অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত, 123 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা চিঠি লিখেছেন। তারা অভিযোগ করেছেন যে রাহুল গান্ধী নির্বাচন কমিশন, যেটি সাংবিধানিক একটি বডি, সে সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে তা সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের উপর আক্রমণ। দ্বিতীয় যে অভিযোগটি করা হয়েছে, রাহুল গান্ধী উস্কানিমূলক এবং ভিত্তিহীন একটি অভিযোগ করছেন নির্বাচন কমিশন সম্পর্কে। দলনেতা রাহুল গান্ধী অবিশ্বাস্য রকমের বাজে কথা বলছেন, যার কোনো ভিত্তি নেই। শুধু তাই নয়, নির্বাচন কমিশন বর্তমানে যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চালু করেছে, যা ভারতীয় সংবিধানে কিংবা যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 বা 51 বা যে সমস্ত রুল হয়েছিল, এখানে কোথাও নেই, সে সম্পর্কেও মন্তব্য করেছেন এই অবসরপ্রাপ্ত আমলারা। তারা বলেছেন যে এসআইআর নিয়ে রাহুল গান্ধী যা বলছেন তা ভিত্তিহীন এবং তা সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। এখন প্রশ্ন হলো যে সত্যি কি রাহুল গান্ধী মিথ্যে বলছেন? যদি তাই হয়, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক বডি, তাদের একটা মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে তারা সেই সমস্ত তথ্য এবং পরিসংখ্যানগুলো খণ্ডন করছেন না কেন? এই প্রশ্ন কিন্তু এই বিশিষ্ট মানুষরা, তথাকথিত বিশিষ্ট মানুষরা তোলেননি। তারা তুলেছেন এমন কিছু প্রশ্ন যাতে বিরোধী দলনেতা কিংবা বিরোধী শক্তিগুলো দেশের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে সরব না হন। এখন এই যারা আছেন এই তালিকার মধ্যে 272 জনের মধ্যে, তারা এমন কিছু মানুষ আছেন যাদের বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না। এদের বেশ কয়েকজনের নামে গুরুতর বিতর্ক রয়েছে এবং অভিযোগ রয়েছে। আমরা সে সম্পর্কে শুনে নেব। তার আগে আমরা জেনে নিতে চাইব বেশ কতগুলো তথ্য। আমাদের কতগুলো বিষয় জানতে হবে। আমাদের দেশে প্রতিনিয়ত দলিত, সংখ্যালঘু, এসটি এসসিদের উপর অত্যাচার চলছে। তা তাদের খাদ্যাভ্যাসের জন্য হতে পারে, তাদের বেশভূষার জন্য হতে পারে, তাদের জীবন প্রণালীর জন্য হতে পারে। এই সমস্ত মানুষদের উপর যে দিনের দিন অত্যাচার বাড়ছে, এই নিয়ে বেশ কতগুলো রিপোর্ট প্রকাশিত হয়েছিল। থেকে তথ্য এবং পরিসংখ্যান নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে 2022 সালে এসটি এবং এসসিদের উপর যে নির্যাতন হয়েছে তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে একটি সংস্থা। তাতে বলা হয়েছে গোটা দেশ জুড়ে প্রায় শিডিউল কাস্ট অর্থাৎ তপশিলি জাতি যারা মানুষ, তাদের উপর অত্যাচারের প্রায় লিখিত অভিযোগ যেগুলো সরকারের কাছে নথিবদ্ধ হয়েছে তার সংখ্যা হচ্ছে 51,656। এবং এসটি বা শিডিউল ট্রাইব বা উপজাতি যারা আদিবাসীদের মধ্যে উপজাতি সম্প্রদায়ের, তাদের উপর এই নির্যাতনের ঘটনা যেগুলো সরকারিভাবে নথিভুক্ত আছে তার সংখ্যা হচ্ছে
৯,৭৬৫। গোটা দেশে সব জায়গায় সমানভাবে হচ্ছে তা কিন্তু নয়। কেন্দ্রীয় সরকারের রিপোর্টের ভিত্তিতে প্রকাশিত একটি পরিসংখ্যান এবং যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল তাতে বলা হয়েছে দেশের প্রায় ১৩টি রাজ্যে এই নির্যাতনের হার হচ্ছে ৯৮.৫১%। অর্থাৎ গোটা দেশে এসটি এসসি বা দলিতদের উপর যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটছে এই ১৩টি রাজ্যে মূলত ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সব থেকে এগিয়ে আছে উত্তরপ্রদেশ। ২০২২ সালে ১২,২৮৭টি এরকম অভিযোগ হয়েছিল। গোটা দেশে দলিত সম্প্রদায় কিংবা এসটি এসসিদের উপর যে সমস্ত অত্যাচার হয় তা বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে প্রায় 23.৭৮% এরকম ঘটনা ঘটে। তারপরে পরে আছে রাজস্থান। রাজস্থানে ৮,৬৫১টি এরকম অভিযোগ সামনে আসে। শতাংশের হারে এটি হবে ১৬.৭৫%। তারপরে পরে রয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে আছে ৭,৭০০ প্রায় ৩২টি অভিযোগ, যা শতাংশের হারে ১৪.৯৭%। আসলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসটি এসসি দলিতদের উপর নির্যাতন যে বাড়ছে এবং ক্রমান্বয়ে হচ্ছে, সেখানকার প্রশাসন সেটা বন্ধ করতে পারছে না। এই ঘটনা যাতে সামনে না আসে তার জন্য একটি চাঞ্চল্যকর রায় হয়েছিল সুপ্রিম কোর্টে। আমরা জানি ২০১৮ সালের মার্চ মাসে বিচারপতি আদর্শ কুমার গোয়েল আর এই রায়ে তিনি জানিয়েছিলেন যে এসটি এসসিদের উপর কোনো নির্যাতনের ঘটনা যদি ঘটে এবং এসটি এসসি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989 এই মোতাবেক কোনো অভিযোগ হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে একটি প্রাথমিক তদন্ত করা দরকার। তদন্ত কারা করবেন? এসটি এসসি দলিতদের মধ্যে কোনো উচ্চপদস্থ সরকারি কর্মচারী নেই, পুলিশ অফিসার নেই। স্বাভাবিকভাবে উচ্চ বর্ণের মানুষরাই তদন্ত করবেন। উচ্চ বর্ণের মানুষরা তদন্ত করতে গিয়ে পক্ষপাত করবেন না, এর নিশ্চয়তা কিন্তু নেই। আসলে এই ঘটনার মাধ্যমে এসটি এসসিদের উপর যে নির্যাতন হচ্ছে সেটাকে অনেকটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। বিরোধী পার্টি কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল। আর এই রায় দেওয়ার ফলে পুরস্কৃত হয়েছিলেন আদর্শ কুমার গোয়েল। তারপর তিনি এই ২০১৮ সালে যখন এই ঘটনা হয় তারপরে অবসরের পর তিনি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হয়েছিলেন। অভিযোগ তাকে এই কারণে একটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল পদটি। এই ব্যক্তিও এই ২৭২ জনের মধ্যে আছেন। এই ২৭২ জনের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণ ইত্যাদির অভিযোগ রয়েছে। কিন্তু তারা যখন খোলা চিঠি লিখছেন রাহুল গান্ধীকে, তখন নির্বাচন কমিশনকে এটা বলছেন না যে আপনি আপনার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রমাণ করুন। রাহুল গান্ধী ভোটার কার্ড, ভোটারের ঠিকানা ইত্যাদি সুন্দর করে তুলে ধরেছেন, যার মাধ্যমে দেখিয়েছেন ইলেকশন কমিশন ভোটের স্বচ্ছতা বজায় রাখতে পারেনি। ইলেকশন কমিশন ভোট চুরিতে সহায়তা করেছে। এখন যদি বিজেপি সরকার ভোট চুরি করে না থাকে, তাহলে যেমন বিজেপির দায় থাকে নিজেদের স্বচ্ছতা প্রমাণের, একই সঙ্গে নির্বাচন কমিশন যেটি সাংবিধানিক বডি তারও দায়িত্ব এই জনগণের কাছে সত্য প্রকাশ্যে আনা। এটা না করলে আমরা বুঝে নেব নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না এবং রাহুল গান্ধী সঠিক জায়গায় আছেন বলেই তারা আজকে রে রে করে তেড়ে আসছেন।